এই যে রাজনীতিগুলো হচ্ছে, মানে একজন রাজনৈতিক বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কালকের অনশন মঞ্চের ছবিটা কি হলো? উনি অনশন মঞ্চে গেলেন, বাড়িতে পুজো টুজো দিয়ে উনি অনশন মঞ্চের দিকে গেলেন। আমরণ অনশন উনি করবেন। আমরণ অনশন মানে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত উনার যে দাবি সে দাবি আদায় না হবে উনি অনশন করে যাবেন। যাই হোক, উনি অনশন মঞ্চে গেলেন, গিয়ে উনি ভাষণ রাখছিলেন 4 থেকে 5 মিনিট। তার মধ্যেই অনিমেষ দেববর্মা একটা ফোন এনে দিলেন। ফোনের মধ্যে কেউ একজন কথা বলছিলেন, উনি ফোনটা রেখেই উনি কথা বলেই উনি বললেন যে আমাকে দিল্লি যাওয়ার জন্য বলা হচ্ছে, দিল্লি যেতে হবে। উনি দিল্লি গেলেন, কিন্তু মনে হয় না যে এই যে গোটা জিনিসটা, উনি দিল্লি গেলেন, উনার নিঃসন্দেহে হয়তো বা উনাকে এতটাই এসুরেন্স দিয়েছেন যে কালকেই উনাকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দিয়ে দেওয়া হবে, কালকেই উনি কনস্টিটিউশনাল সলিউশন পেয়ে যাবেন, যার জন্য অনশন মঞ্চ থেকে সোজা তিনি দিল্লি গেলেন। কিন্তু আমার প্রশ্ন এখানেই, নিঃসন্দেহে এই ধরনের কোনো দাবি না হলে উনি নিশ্চয়ই যেতেন না। কারণ এর আগে উনি বহুবার দিল্লিতে গেছেন। এর মানে অনশনে বসার 2 দিন আগে উনি দিল্লি থেকে এসেই বলেছেন আমি অনশন করবই, করছি, হবেই। সুতরাং কোথাও কি এই ফোনটা এরকমই ছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হচ্ছে বা কনস্টিটিউশনাল সলিউশন পেয়ে যাচ্ছেন ত্রিপুরা মাথার যে দাবি সেটা? প্রথমত আপনাকে ধন্যবাদ আমাকে এই আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য। প্রদ্যুৎ কিশোরের প্রতিটা দাবি উনি যে পরিবার থেকে বিলংস করেন সেই পরিবারের নীতি বিরোধী। টোটালি ওনার মানসিকতা আমাদের রাজাদের যে উন্নত ভাবনা, যে পরিচয় দিয়ে ওনারা যে সম্মান ভারতীয় ইতিহাসে অর্জন করেছেন সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করতে চলেছেন প্রদ্যুৎ কিশোর। কারণ উনি বুবাগ্রা এবং মহারাজ স্বঘোষিত হোক, যেটাই হোক, ওনার জনগণ এটা মনে করেন। আমার প্রথম কথা হলো, একজন রাজা বা মহারাজা যদি হনই বা ওই পরিবারের যদি উনি প্রজন্মই হন, তাহলে উনি কি করে নিজেকে একটা সিঙ্গেল কমিউনিটির হয়ে কথা বলতে পারেন? সেটা সবচেয়ে বড় অবজেকশনের বিষয়। তার সঙ্গে যেটা আসে সেটা উনি বারবার করে বলছেন যে উনার যে দাবিগুলো, সেই দাবির মধ্যে সবচেয়ে প্রথমে যেটা আসছে যে 70 বছর ধরে আমার উপজাতিরা বঞ্চিত হচ্ছে। তাহলে এখানে কথা হলো, আমরা যদি গত কয়েকশো বছরের মানে রাজাদের অ্যাক্টিভিটি দেখে থাকি, তাহলে যে অঞ্চলগুলোকে দেখিয়ে উনি বঞ্চিত বলছেন, সেই অঞ্চলগুলোতে কতটুকু রাজারা মানে আমাদের রাজারা সেখানে পদক্ষেপ নিয়েছিলেন বা উন্নতি করেছিলেন, ওনাদের অ্যাক্টিভিটিগুলো বা যে স্থাপত্য স্কুল কলেজগুলো সেখানে কতটুকু রয়েছে। তার পাশাপাশি ওনার যে মানে বাবা বা মা, ওনারা দীর্ঘদিন সংসদীয় রাজনীতিতে ওনারা এমপি ছিলেন, তো ওনাদের কি অ্যাক্টিভিটি ছিল? তো ওনার টোটাল অ্যাক্টিভিটিটা বলতে গেলে ওই নিজের গায়েতে থুতু ফেলছেন, এটা একটা। আর আমার বা ত্রিপুরার সকল অংশের জনগণের কাছে সেটা আবেদন যে একবার ভেবে দেখুন যে উনার প্রতিটা দাবি কত নেগেটিভ। উনি বলছেন কনস্টিটিউশনাল সলিউশন, অ্যাকচুয়ালি টোটালি উনি আনকনস্টিটিউশনাল কথা বলছেন। কারণ উনি বলছেন সংবিধানের 2 এবং সংবিধান 3 ধারা অনুসারে আমি সমাধান চাই। সংবিধানের 2 ধারা এবং 3 ধারাতে কি লেখা রয়েছে? সেখানে লেখা রয়েছে যে নতুন রাজ্য গঠন এবং তার নামের নবীনীকরণ বা নতুন নাম দেওয়া। তো অর্থাৎ উনি নিজেই ত্রিপুরার নাম পরিবর্তন করে ত্রিপুরাল্যান্ড চাইছেন, যেটা নাগাল্যান্ডের মতন। তার পাশাপাশি উনি উনার যে এরিয়াগুলো, যেটা বর্তমানে TTADC, সেই অঞ্চলটাকে নিয়ে আলাদা রাজ্য চাইছেন। তো দেখুন কত অবজেকশনাল। 70% বাঙালি জনগণ থাকার পরে তাদের জন্য দেওয়া হচ্ছে 30% ল্যান্ড অ্যাকর্ডিং টু 244 অ্যাক্ট, আর যারা 30% তাদের জন্য দেওয়া হয়েছে 70% এরিয়া। এখন কথা হলো, এই 70%-এর মধ্যে উপজাতি সব নেতারা বা প্রতিষ্ঠিত যে এলিট কাস্ট, একটু আগে যে স্যার আমাদের নন্দন স্যার বললেন যে এলিট কাস্ট পিপল যারা রয়েছে, তারা ওই 70% জায়গার মধ্যে কেউ থাকেন না, তারা সবাই শহরের মধ্যে থাকছেন। উনিও নিজে শহরের মধ্যে থাকছেন। উনি কেন খুমলুঙে এখনো উনার রাজপ্রাসাদ বানালেন না? উনি অতিরিক্ত যে গছিরাম, আমি গছিরাম বলতে যে জায়গাটা কাঞ্চনপুরে, এখনো মানুষ লেংটি পরে থাকে, এখনো মানুষের খাওয়ার থাকার যে মডার্ন সিভিলাইজেশনের যে ন্যূনতম ব্যবস্থা সেটার তার ধারে কাছেও নেই। কিন্তু উনি ওই অঞ্চলে গিয়ে উনার কেন অ্যাক্টিভিটিগুলো নেই? উনি, আমি যতটুকু উনার সম্পর্কে অ্যাসেসমেন্ট করছি, অ্যাকচুয়ালি উনার মধ্যে ঢুকে আছে যে আমি রাজ পরিবার রাজার মতো থাকবো। এখনই সংসদীয় রাজনীতিতে সেটা কোনোদিনই সম্ভব নয়। সম্ভব একমাত্র যদি আমি আলাদা রাজ্য করতে পারি, সম্ভব একমাত্র যদি আমি মুখ্যমন্ত্রী হতে পারি। আজীবন সিকিউরিটি থাকবে, আজীবন নকর বাকর চাকর থাকবে, রাজপ্রাসাদ থাকবে, ফ্রিতে থাকবো, খাবো, সব কিছু করবো।
নন্দন স্যার একটা জিনিস রিপিট করেছেন, সেটা খুব একদম মানে মানে খুব ভিতরের কথা। সেটা হলো ওই কিছু লোকই লুটে পুটে খাবে, কিছু মাফিয়াকে বসিয়ে রেখেছে। আমার সাথে মিনিমাম যে ত্রিপুরার আমার যারা ভাইরা রয়েছে উপজাতির মধ্যে, তারা অনেকে বলছেন স্যার আমাদেরকে একদম মেরে কেটে খাবে, কিছু আমাদের জন্য ভিতরে কিছু করাবে না। কিছু কমিউনিটি রয়েছে যারা সবটাকে ভোগ করছে, তারা গাছগুলাকে কেটে একদম জঙ্গল মানে শেষ করে দিচ্ছে, এবং রাবারের মধ্যে একজনের 200-250-500 খানি জমি নিয়ে তারা বসে আছে। তো আলটিমেটলি লক্ষ্যটা কি মানে হলো, মানে ভিতরে 70% বিশাল অংশ একটা জমি, সে তার থেকে কি করে মানে আমরা এখানে লুটেপুটে বেশি রোজগার করব। আবার ত্রিপুরার যে একটা নেগেটিভ ল রয়েছে TLR অ্যান্ড LR অ্যাক্ট 187, সেই অ্যাক্ট অনুসারে আবার সেখানেও থাকবো। তো এই টোটাল যে ত্রিপুরাতে যে নীতিগুলো মানে যে ধারাগুলো তৈরি হয়ে রয়েছে, তা সম্পূর্ণ আনকষে ভারতের সংবিধান অনুসারে ভারতের প্রতিটা নাগরিককে সমান অধিকার, সুষম সমাজ ব্যবস্থা, অর্থাৎ সবাই যাতে মিলিতভাবে সুন্দরভাবে একটা সুন্দর ভারতীয় নাগরিক হিসেবে কোনো বঞ্চনা, দমন, অবদমন ছাড়া মানুষ বাঁচতে পারে, এরকম একটা সমাজব্যবস্থা গড়ার জন্য ভারতের সংবিধান তৈরি হয়েছে। কিন্তু বর্তমান ত্রিপুরাতে যে গত কয়েক বছরে যে আইনগুলো তৈরি হয়েছে, যেগুলোকে হাতিয়ার করে প্রদ্যুৎ কিশোর দিন দিন রাজনৈতিক সুরসুরি দিয়ে যে কাজগুলো করে যাচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিটা কাদের হবে? এই সাধারণ যারা উপজাতি ভাইয়েরা বোনেরা রয়েছেন তাদের হবে। এই কারণে, কারণ ন্যূনতম যে পরিষেবা দেওয়ার জন্য যে ত্রিপুরার প্রতিটা প্রান্তে যেতে হবে, সে প্রান্তে যাওয়ার মধ্যে এখনো কোনো উদ্যোগ প্রদ্যুৎ কিশোরে দেখা যায়নি। যা ওনাদের পরিবার ত্রিপুরার, যদি আমি 1600 শতাব্দী থেকে যদি আমি শুরু করি, গোবিন্দ মাণিক্যের থেকে শুরু করে লাস্ট আমাদের বীর বিক্রম পর্যন্ত, আপনি দেখুন ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট সমতলে হয়েছে। আপনি কুমিল্লাতে যান, বিশাল ডেভেলপমেন্ট, ওইখানে লাইব্রেরি থেকে, কলেজ থেকে, দিঘি, পুকুর, অফিস, এভরিথিং ইন দ্য প্লেন ল্যান্ড এরিয়া। আপনি আগরতলাতে যান, উদয়পুরে যান, আর কোথাও রয়েছে ত্রিপুরার কোন হিলে, কোন কোনাতে, ইভেন কাঞ্চনপুর থেকে কোথাও কোন ধরনের ডেভেলপমেন্ট সরকারি আমল হয়েছে? তো উনি নিজেকে গালি দিচ্ছেন আর মানুষকে বোকা বানিয়ে বলছেন যে হামলোগো কা একতা, হামলোগো কা কমিউনিটি ত্রিপুরা, এইরকম বলে একদম মানে মিথ্যা। উনি রাজার পরিবারের সন্তান হয়ে এই অন্যায়টা উনি করে যাচ্ছেন, আর আমরা সবাই লোক তাকিয়ে দেখাচ্ছি। আমি খুব সাধুবাদ জানাই আমাদের সঙ্গে যে কিরিট বিক্রম স্যার আমাদের সঙ্গে রয়েছেন, উনি ওনাদের উপজাতি কমিউনিটির হয়েও উনি তার প্রতিবাদ করছেন এবং আজকে টক শোতে অংশগ্রহণ করেছেন। কারণ আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি, যদি শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা যদি এগিয়ে না আসে, এটা সব স্তরে বাঙালি কমিউনিটি পাশাপাশি আমাদের যারা উপজাতি বা জনজাতি কমিটি রয়েছে, ওনাদের মধ্যে থেকে এগিয়ে না আসে, উনার যে দুর্বিসন্ধি, উনার যে ত্রিপুরা রাজ্যটাকে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা, তা কোনোদিনই শেষ হবে না।